রাজপথে আন্দোলন করছি আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে ফ্যাসিবাদী হাসিনা সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে। How funny! আমি মনে করি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দায়ভার নিতে হবে এই বিপ্লবী জাতীয় সরকার গঠন না হওয়ার পিছনে। তাদের কারণে হয় নাই, আমরা এই সরকার চাই নাই, আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা জাতীয় সরকার চেয়েছিলাম। তারা ওখানে মিটিং করলো, এরপরে তড়িঘড়ি করে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কোথায় গেলেন? বঙ্গভবনে। ওই বঙ্গভবন কার? তখন পর্যন্ত রয়ের অলিখিত হেডকোয়ার্টার হিসেবে পরিচিত এই বঙ্গভবন। এবং শাহাবুদ্দিন চপ্পু সে হচ্ছে রয়ের এজেন্ট। কারণ বিগত 17 বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, প্রধান বিচারপতি বলেন, কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না। ইন্ডিয়া যাকে গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি এসব চেয়ারে বসছেন। সুতরাং তখন পর্যন্ত সেই বঙ্গভবন বলেন, প্রধান বিচারপতি চেয়ার বলেন, সবগুলো র কর্তৃক নিয়ন্ত্রিত। তারা গেল ওখানে, বলল জনাব আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই, আপনি কি বলেন? ইন্ডিয়া থেকে আগে বলতে হয়েছে যে ইয়েস করতে পারেন, হয়ে গেল। তারপরে ভবিষ্যতে যাতে এই সরকারের বৈধতা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে, চিঠি পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে যে মাননীয় প্রধান বিচারপতি আপনি বলুন, আমরা তো এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি, ভবিষ্যতে এটার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললে কি হবে আমাদের? প্রধান বিচারপতি বললেন না, কোনো অসুবিধা নেই, করতে পারেন। তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে যিনি ছিলেন তিনিও ভারতের গ্রিন সিগন্যাল প্রাপ্ত বিচারপতি। তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না। আজকের এই সংকট আমি মনে করি সেই দিন থেকেই শুরু হয়েছে। আমরা চেয়েছিলাম জাতীয় সরকার, তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভট সরকার আমাদের সামনে নিয়ে আসলো। এই সরকার এখন এমন একটা অবস্থা, না পারছে দেশ চালাতে, না পারছে হাত ছেড়ে বাঁচতে। ভাই আমরা সংস্কার চাই, প্রত্যেকটা নাগরিক চাই, কিন্তু আপনারা যে গতিতে আগাচ্ছেন এই কচ্ছপের গতিতে আগালে কিয়ামত পর্যন্ত জনগণের প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়। সংস্কার অবশ্যই চাই, সংস্কারের পরে নির্বাচন চাই, কিন্তু এই সংস্কার করতে হলে আপনাদেরকে অনতি বিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। উইদাউট জাতীয় সরকার কোন সংস্কারই করতে পারবেন না আপনারা। এখন পর্যন্ত আওয়ামী লীগের 2% নেতাকেও গ্রেফতার করতে পারে না এরা। আর আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এসে হাসতে হাসতে বলে, হ্যাঁ আমরা তো এটা করেছি, ওটা করেছি, অমুক তুমি। এরকম মিলিয়ন মার্কা লোক দিয়ে স্বরাষ্ট্র দপ্তর চলবে না। স্বরাষ্ট্র দপ্তরে সেরকম স্ট্রং ব্যক্তি রাখবে। টেকনাফ থেকে তেতুলিয়া একটা নির্দেশে কেঁপে উঠবে এরকম ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে হবে। ওই মিউ মার্কা লোক দিয়ে বিপ্লবী বাংলাদেশে এই সরকার চলতে পারে না। আজকে বন্ধুগণ সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজিতে সয়লাভ, যেখানেই যাবেন চাঁদা, ঘুষ, দুর্নীতি কারা করছে? পানির মতো পরিষ্কার। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে এই সরকার কতটুকু সক্ষম, কতটুকু তারা দেখাচ্ছে, তাদের কার্যক্রমের অগ্রগতি কতটুকু, সবই আমরা জানি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার সম্ভব নয়। যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান, আমরা গণ অধিকার পরিষদ সংস্কার চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সেই সংস্কার করার আগে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। যদি জাতীয় সরকারের রূপান্তর না ঘটে, তারা না করতে পারে, সম্ভব নয়। লেখে রাখেন কিয়ামত পর্যন্ত তারা কোনো সংস্কারই করতে পারবে না। শুধু ওই আশ্বাস, টাইম দিলে এটা সেটা বলেই সময় পার করবে। সেই জায়গা থেকে আমাদের একবারই স্পষ্ট বক্তব্য। অনেকেই বলে আপনাকে আগে নির্বাচন চান না সংস্কার। আমরা বলি আমরা আসলেই সংস্কার চাই, কিন্তু এই যে চাই, এই সংস্কারটা হবে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের মাধ্যমে, সেটাও আগে নির্ধারণ করতে হবে। আমরা শুধু সংস্কার চাই বলতেই থাকলাম, আর তারা এইভাবে ওই যেন তেন ভাবে হেলিয়ে তুলিয়ে টাইম পার করতে থাকলো। আগামীতে দেখা যাবে তারা নিজেরাও বিপদে পড়বে আর পুরো বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিবে। আমরা তো এই বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারি না। সারা জীবন জীবন দিতেই থাকবো? না, 71 জীবন দিয়েছি, আবার 90 সালে এসে আরেকটা জীবন দিতে হলো, আমাদের লড়াই করতে হলো। ওই সময় 3টা জোট ছিল,
ওই ত্রিদলীয় জোটের একটা কমন রূপরেখা ছিল। সেই রূপরেখা বাস্তবায়ন হলে এই 24 সালে এসে 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হতো না। কিন্তু 90 গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসলেন, তারা জনগণের সাথে প্রতারণা করলেন, বেইমানি করলেন, ধোঁকাবাজি করলেন। তারই ফলশ্রুতিতে 24 সালে এসে আরেকটি বড় লড়াই করতে হলো, 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এখন প্রশ্ন, আমরা কি আবার 5 বছর পরে রাস্তায় নামবো? আবার 10 বছর পরে আমাদের সন্তানরা রক্ত ঝরাবে? তারা কি মরতেই থাকবে? না, আমরা আর মরতে চাই না। তাই আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে অধিকার আদায়ের জন্য কাউকে রাজপথে নেমে রক্ত ঝরাতে হবে না। সেই বাংলাদেশে আমরা চাই। কিন্তু বন্ধুগণ, দুঃখের বিষয়, সেই বাংলাদেশ এরকম একটা মেরুদণ্ডহীন এনজিও মার্কা সরকার দিয়ে সম্ভব নয়। তাই আমরা বলেছি, এই সরকারকে অনতিবিলম্বে একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। সকল দলের এবং এই বিপ্লবের যারা স্টেক, তাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে এই সরকারকে একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে, বানাতে হবে, তবে সেটি সম্ভব। আর একটি কথা বলে শেষ করব। আজকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের সবচেয়ে শক্তিশালী উইং আমি মনে করি এই পেশাজীবী অধিকার পরিষদ। এই পেশাজীবী ভাইরা, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে 300 আসনে এককভাবে নির্বাচন করার। তাহলে হালুয়ারুটির ভাগবাটোয়ারা নয়। আমরা হালুয়ারুটির ভাগবাটোয়ারার রাজনীতি করলে হাসিনার আমলে হালুয়ারুটির ভাগ নিয়ে সুবিধা নিতে পারতাম। আমাদের দলের কেউ হাসিনার হালুয়ারুটির ভাগবাটোয়ারায় অংশগ্রহণ করে নাই। সুতরাং এই আমলে কেউ যদি মনে করে ওই অমুক তমুকের দু একটা হালুয়া রুটি নিয়ে গণ অধিকার চলে, এই খাতা আমরা বিগত সময়ে ক্লোজ করে দিয়েছি। গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে 300 আসনে এককভাবে নির্বাচন করবে। 300টি আসনে 300 জন গণ অধিকারের প্রতিনিধি থাকবে। সেই নির্বাচন দেশ থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দিতে চাই। সারা পৃথিবীর মানুষ দেখুক, এদেশের তরুণরা পিছিয়ে নেই, রাজনীতি বিমুখ নেই, তারা রাজনীতি সচেতন, তারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা সেদিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। আজকে এখানে উপস্থিত যারা রয়েছেন, ভাইরা প্রস্তুতি নেন, নিজ নিজ এলাকায় যান, মানুষের কাছে যান, সমস্যাগুলো অ্যাড্রেস করুন, তুলে ধরুন এবং সেই সমস্যাগুলো সমাধানে কাজ করুন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের গণ অধিকারের প্রার্থী যারা, তাদেরকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে পরিচিতি করার জন্য আমরা কার্যক্রম শুরু করব। জয় হোক গণ অধিকার পরিষদের, জয় হোক এদেশের মেহনতি মানুষের, ইনশাআল্লাহ।